স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণ অভ্যুত্থান থেকে লিফলেটে পতন বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেফতার 2। সাগরে লঘুচাপের সম্ভাবনা, বজ্রপাতে 4 জেলায় 8 জনের মৃত্যু, বৃষ্টিতে কমছে তাপমাত্রা। ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যানে শপিং মল নির্মাণে তোড়জোড়ের অভিযোগ, মেট্রো রেল কর্তৃপক্ষকে পরিবেশবাদীদের আলটিমেটাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: বিশ্ব শক্তিগুলোর ক্ষমতার দ্বন্দ্ব আর অর্থনৈতিক স্বার্থে যুদ্ধের বিস্তৃতি, নেপথ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসা। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় উল্লেখ করে ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধের চেতনা লালন করা হাজারো প্রগতিশীল মানুষ সারা দেশ থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায়। এ আয়োজনের মধ্যমণি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাধীনতা বিরোধীরা এখনো আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি। ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায়। এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না, মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায়। বাংলাদেশ বিরোধী অপপ্রচারকারীরা মূলত দেশটির অগ্রগতি ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা শুরু করেছি আমরা। এই অগ্রযাত্রার পথে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে, তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। রাষ্ট্রপতির মতে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নাগরিক সমাজকেও বিএনপির সামনে কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, গণ অভ্যুত্থান কর্মসূচি থেকে তারা লিফলেট বিতরণে নেমে এসেছে। বাংলাদেশের গণতন্ত্র বিশ্বের অনেক দেশের চেয়ে উন্নত বলে এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের। আদিত্য মামুনের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উঠে আসে চলমান রাজনীতি, গণতন্ত্র আর বিশ্বমন্তা প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বলেন, ভারত বিরোধিতা নিয়ে দলটি এখন মধ্যম পন্থা নীতি মেনে চলছে। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কি না। তাদের সামনে এখন কোনো ইস্যু নেই। এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে
আসতে হলো। বিএনপি নির্বাচনে না এলেও সংসদ কার্যকর আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বা সরকার কারও মুখ বন্ধ করেনি। বিএনপি তো তাদের সভা সমাবেশ করতে পারছে। এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকেই। বিএনপিও যখন যা করছে ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা না থাকায় দ্রব্যমূল্য পরিস্থিতি আন্তরিকভাবে সমন্বয় করারও আশ্বাস দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুম্ফু কারাতে শেখানোর নামে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করত নিউটন। তার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। মার্শাল আর্টের একটি ধাপ জুজুৎসু, আর এই জুজুৎসু খেলার এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে আইনি ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি দেয়। এ ঘটনায় নারী শিক্ষার্থী ধর্ষণের মামলা করলে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। কারণ বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের দারিদ্রতার সুযোগ নিয়ে ভালো চাকুরি ও বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত। আমরা আজ দুপুরবেলায় তাকে গ্রেফতার করেছি। এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখব এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রফিকুলের অনৈতিক কার্যকলাপের কারণে এক শিক্ষার্থী গর্ভবতী হলে তাকে গর্ভপাত করানো হয়। ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। আরও কোনো প্রশিক্ষণার্থী হয়রানি হয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। তাপপ্রবাহ কমে 20 মে থেকে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা বিরাজ করছে, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে সেটা প্রশমিত হয়ে আসছে। ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, এর মাধ্যমে অনেকটাই কমে আসবে চলমান তাপপ্রবাহ। এছাড়া রোববার থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে। পরদিন 20 মে থেকে সারা দেশেই হতে পারে বৃষ্টিপাত। এছাড়া 22 অথবা 23 মে পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের সীমানায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এদিকে বজ্রপাতে 4 জেলায় মা ছেলে সহ 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। নরসিংদীর আলোকপালি এলাকায় উত্তরপাড়ায় বজ্রপাতে মা ও ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। এছাড়া বজ্রপাতের ঘটনায় সদর উপজেলার চকপাড়ায় মুসলেউদ্দিন নামে আরও একজন মারা যান। এদিকে গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময় বজ্রপাতে মারা গেছেন এক নারী। এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বীরবাসিন্দার নোয়াবাড়ি গ্রামে এই বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। এছাড়া ময়মনসিংহে মারা গেছেন আরও একজন। ঊনসত্তরের গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যানের শপিং মল নির্মাণ পরিকল্পনার অভিযোগ উঠেছে মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। প্রতিবাদী সমাবেশ থেকে পার্কটি ফিরিয়ে দিতে 30 দিনের সময় বেঁধে দিয়েছেন
পরিবেশবাদীরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে রাজধানীবাসীর প্রশান্তির কেন্দ্রে থেকেছে ফার্মগেটের এই উদ্যান। ৬৯-এর উত্তাল দিনে এখানে প্রাণ হারানো আনোয়ারা বেগমের স্মৃতি ধরে রাখতে পার্কের নাম রাখা হয়েছিল শহীদ আনোয়ারা উদ্যান। মেট্রো রেল নির্মাণ কাজের জন্য অস্থায়ীভাবে ব্যবহার হয়েছিল এই পার্ক। কাজ শেষ হয়ে গেলেও পার্ক ফিরে পায়নি রাজধানীবাসী। উল্টো সেখানে শপিং মল ও বিপণী বিতান বানানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এমন একটি মানুষের নাম এটি, যেটি 69 একটি গণঅভ্যুত্থান, সেই 69-এর গণঅভ্যুত্থান না হলে 70 হতো না, 70 না হলে 71 হতো না, 71 না হলে বাংলাদেশ যুদ্ধ করে বিজয় অর্জন করা যেত না। আমাদেরকে বলবেন গাছ লাগাতে, আর আপনি সরকারের জনগণের জমি দখল করে বিপণী কেন্দ্র করবেন। কেমন কথা? আমাদেরকে নিঃশ্বাস দিতে দেবেন না। এইভাবে যদি একটার পর একটা উদ্যান হারিয়ে যায় আর গাছ কাটা যদি বন্ধ না হয়, তাহলে ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারবে না। একই ধারায় সোহরাওয়ার্দী উদ্যান, পান্থকুঞ্জ সহ শহরের অন্যান্য সবুজ পার্কগুলো বিপদাপন্ন বলে অভিযোগ করেন পরিবেশবাদীরা। সাংবিধানিক অঙ্গীকার লঙ্ঘন করে আজকে উন্নয়নের নামে এই পার্ক এখনো দখল করে রাখা হয়েছে। স্টেশন তৈরি করেছেন, জনগণ মেনে নিয়েছে, কিন্তু আপনার বাণিজ্যের জন্য বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না। আগামী 30 দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যানে থাকা সকল নির্মাণ সরঞ্জাম ও স্থাপনা সরিয়ে নেবার আলটিমেটাম আসলো কর্মসূচি থেকে। আগামী 30 দিনের মধ্যে যদি উদ্যান ফেরত না দেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি এবং ঘেরাও দিব এবং আমরা আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। উন্নয়নের নামে জলাশয়, বনভূমি, সবুজ চত্বর ধ্বংসের এমন পায়তারা রুখতে নগরবাসীকে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান পরিবেশবাদীরা। কিন্তু আমাদের অক্সিজেনের কারখানাগুলি আমরা একের পর এক ধ্বংস করছি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত ব্যাপক মাত্রায় বিস্তৃতির মূলে রয়েছে বৃহৎ শক্তিগুলোর ক্ষমতার লড়াই ও অর্থনৈতিক স্বার্থ। সামরিক ব্যয় বাড়িয়ে মিত্র সহ নিজেদের অস্ত্রভান্ডার শক্তিশালী করছে তারা। বিভিন্ন সংস্থার তথ্য মতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে ও গাজা যুদ্ধে ইসরায়েলকে এ পর্যন্ত $8,000 কোটি বেশি দামের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র একাই। বিশ্লেষকরা বলছেন, অস্ত্র বাণিজ্য চালু রাখা ও আঞ্চলিক আধিপত্য ধরে রাখতে যুদ্ধ সংঘাত বন্ধে যথেষ্ট উদ্যোগী নয় পশ্চিমা বিশ্ব। এসব নিয়ে 21 স্পেশালে দুলি মল্লিকের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। ইউক্রেনের রুশ অভিযান, মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস যুদ্ধ, কোরীয় উপদ্বীপ, দক্ষিণ চীন সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, সব মিলে অস্থিতিশীলতা বাড়ছে পুরো বিশ্বে। আধিপত্য ধরে রাখার লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের প্রতিদ্বন্দ্বী রাশিয়া, চীন ও ইরান প্রত্যেকেই বাড়াচ্ছে নিজ নিজ সামরিক শক্তি ও অস্ত্রের মজুদ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে এবারই সর্বোচ্চ বৈশ্বিক সামরিক ব্যয় $2,40,000 কোটি। প্রথমবারের মতো একসঙ্গে 5টি ভৌগোলিক অঞ্চলে বেড়েছে এই ব্যয়। বিশ্বব্যাপী সামরিক ব্যয় বাড়া এক ধরনের দুষ্টচক্র। যখন আমার প্রতিবেশী দেশ তার ব্যয় বাড়াবে, তখন আমিও ব্যয় বাড়াতে বাধ্য। শীর্ষ 5 দেশের তালিকায় সবার উপরে যুক্তরাষ্ট্র, এরপর চীন, রাশিয়া, ভারত ও সৌদি আরব। বাইডেন প্রশাসন 2023 সালে সামরিক খাতে $91,600 কোটি খরচের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যয় বাড়ানোর প্রতিযোগিতায় যোগ দেয় মিত্র জোট ইউরোপিয়ান ন্যাটো। 31 সদস্য দেশের ব্যয় দাঁড়িয়েছে $1,34,000। প্রশ্ন ওঠে, এত বিপুল অর্থ কোথায় কিভাবে খরচ করে পশ্চিমা বিশ্ব? $800 million, 600 Danish crowns, £300 million. উত্তর খুব স্পষ্ট ইউক্রেন ও গাজা যুদ্ধে অস্ত্র সরবরাহের চিত্রে। 2 বছরে ইউক্রেনকে $6,900 কোটি অস্ত্র দেয় যুক্তরাষ্ট্র। 7 মাসে গাজায় ধ্বংসযজ্ঞে ইসরায়েলকে দেয় $1,000 কোটি অস্ত্র। বিশ্বের 90% অস্ত্র উৎপাদন করে যুক্তরাষ্ট্র। যুদ্ধ সংঘাতের জেরে 2023 সালের রেকর্ড $23,800 কোটি অস্ত্র বিক্রি করেছে দেশটি।
বিশ্বব্যাপী যুদ্ধ সংঘাত চললে যুক্তরাষ্ট্রের অস্ত্র বাণিজ্য চালু থাকে। সম্প্রতি এক গবেষণায় বের হয়ে আসে নেপথ্যের খবর। জানা যায়, সামরিক সহায়তার অর্থ সরাসরি কোনো দেশে পাঠায় না, ওই অর্থ দিয়ে তৈরি হয় নতুন অস্ত্র, পাঠানো হয় মজুত থাকা অস্ত্র। 90% অর্থই আবার ফিরে পায় যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের সাবেক মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান ক্রিস হ্যাজিজের মতে, কেবলমাত্র যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ বন্ধ করলেই পুরো বিশ্বে থেমে যাবে যুদ্ধ সংঘাত। যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে যুদ্ধ চলতো না। ট্যাঙ্ক, আর্টিলারি, শেল সহ হাজার হাজার অস্ত্র দিচ্ছে, যার পুরোটাই তৈরি হয় যুক্তরাষ্ট্রে। তবে কেউ কেউ মনে করেন, যুদ্ধ সংঘাতের পেছনে আঞ্চলিক আধিপত্যকে কেন্দ্র করে বিভিন্ন দেশের স্বার্থ জড়িত। রাশিয়াকে দমাতে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান, কিংবা চীনের বিপরীতে ইন্দো প্যাসিফিকে জাপানকে শক্তিশালী করা, এমনই প্রচেষ্টার অংশ। বিশ্বের বৃহৎ শক্তিগুলোর এই ক্ষমতার লড়াইয়ের মূল্য বরাবরই নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে দিতে হয়। তাই যুদ্ধ বন্ধে তাদের জোরালো দাবির পক্ষে বাড়ছে সমর্থন। দুলি মল্লিক, 21 টেলিভিশন। পাকিস্তানি শাসন থেকে মুক্ত হওয়ার 53 বছর পরও তাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচকরা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে মিনি পাকিস্তান বানানো হয়েছিল। মফিউর রহমানের রিপোর্ট। মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তুলুন, এই স্লোগানে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলন। দিনব্যাপী আয়োজনে বেশ কয়েকটি সেশন সহ ছিল নানা আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে যোগ দিয়ে আলোচকরা বলেন, একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মনিরপেক্ষতাকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে। একই সাথে ওই অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নানা কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিমত তাদের। পাঠ্যসূচি থেকে শুরু করে যদি স্কুলের ছেলে মেয়েদের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্তিযুদ্ধের কথা সঠিকভাবে না বলতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। রাজাকাররা বিএনপিরা ভাগাড়ের কাঠি থেকে গেল এবং আমি দেখলাম সব রাজনৈতিক মোল্লারা যত রঙের ঢঙের সব একই পাখির পালক, এবং সেই পাখি সাম্প্রদায়িক পাখি বিএনপির ডালেই বসলো এবং বিএনপির ডালেই বাসা বাঁধল। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, বিএনপি, কৃষক শহীদের রক্তের এই দেশ আজকে ওদের হাতে চলে যাচ্ছে। সেই চেষ্টায় এবং আমাদের সংগ্রাম তা আমরা জিততে দিব না। আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এখনও তৃণমূল পর্যায় পর্যন্ত হয়নি, কেবল পালের গোদাদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীর বিচার তৃণমূল পর্যন্ত হয়নি, এটা ঠিক যে পালের গোদাদার আছে, ওদের বিচার হয়েছে, কার্যকর হয়েছে। এটি স্বাভাবিক নিয়ম দেখা যায় যে নিচু পর্যায়ে হয়, উপরের পর্যায়ে একটু স্পর্শ করতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মনিরপেক্ষতা সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান উঠে আসে সম্মেলন থেকে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাওয়ায় বিএনপির দুশ্চিন্তা বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। চট্টগ্রামে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সভায় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনের আগে বিভিন্ন দূতাবাস ঘুরেও কোনো সাড়া পায়নি। এখন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় দলীয় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান ড হাসান মাহমুদ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি, এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। দোষারোপের রাজনীতি না করে সবাই মিলে একসাথে কাজ করতে পারলে এবার ডেঙ্গু মোকাবেলা সম্ভব হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে সাইদ খোকন জানান, তার সময় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার অভিজ্ঞতা আছে। বলেন, বর্তমান ডিএসসিসি কর্তৃপক্ষ যদি ডেঙ্গু মোকাবেলায় সহায়তা চায় তবে পাশে থেকে তা করবেন। তাছাড়া ডেঙ্গু রোগী নিয়ে সম্প্রতি ডিএসসিসি যে তথ্য দিয়েছে তাতে উপাত্তের ভুল আছে বলেও দাবি করেন সাইদ খোকন। দক্ষিণ সিটির কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে পারলে মাছ মুরগির দাম কমে আসবে বলেও মন্তব্য করেন সাবেক এই মেয়র। আরেকজনের ঘাড়ে চাপিয়ে
নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি, আমরা একে অপরকে দোষারোপ না করি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগামী কয়েক বছরের মধ্যে দেশে বড় ঘূর্ণিঝড় ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার সমন্বয়ে অব্যবস্থাপনা দূর করা না গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কাও তাদের। এর জন্য জলাশয়, নদী রক্ষা সহ সবুজায়ন নীতিমালা তৈরির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শিউলি শবনমের প্রতিবেদন। 50 বছর আগে দেশে 3-4 বছর পর একটি বড় প্রাকৃতিক দুর্যোগ হলেও এখন বছরে 3-4 বার দুর্যোগ আসে। দিনকে দিন বাড়ছে তাপমাত্রা, কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। শুধুমাত্র চলতি বছর এপ্রিলে ঢাকায় বৃষ্টি কমেছে 91%, চট্টগ্রামে 84%, ময়মনসিংহে 88% এবং বরিশালে কমেছে 86%। জুম বাংলা ইউথ ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তন ও তাপ প্রবাহ প্রতিরোধ শীর্ষক সেমিনারে উঠে আসে এমন তথ্য। 2025 থেকে 2024-এ যা আলোচকরা বলছেন, আণবিক বোমা বা যুদ্ধ বিগ্রহ নয়, ভবিষ্যৎ পৃথিবীর সবচেয়ে বড় ঝুঁকি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। অনেকগুলো উন্নত দেশগুলো যেগুলো করছে মিথেন ফুয়েল যাতে জাহাজগুলোতে সাপ্লাই দিতে পারে, সেখানে কিন্তু আমাদের দিক দিয়ে শিপিংয়ে তেমন কিছুই করা হয়নি। কোটি কোটি টন কার্বন আমরা প্রতিদিন বাতাসে ছেড়ে দিচ্ছি। যুক্তরাষ্ট্র, চীন সহ উন্নত দেশগুলো 30 থেকে 40 বছর আগেও দূষণ তালিকার শীর্ষে ছিল। তবে প্রযুক্তিগত দক্ষতা, জনশক্তি সহ বিভিন্ন কৌশলে তারা দ্রুত দূষণ নিয়ন্ত্রণ করেছে। বিশেষজ্ঞরা মনে করেন, সব ধরনের উন্নয়ন কাজে পরিবেশকে গুরুত্ব না দিলে বাংলাদেশের ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে না। আরবান যে টোটাল পলিসি আছে সেইখানে আমাদেরকে কাজ করতে হবে। একই সাথে মনে রাখতে হবে বাংলাদেশ খালি নগরের দেশ না, এখানে কৃষি নির্ভর দেশ, আমাদের প্রান্তিক জনগণ রয়েছে। এখনই যথাযথ প্রস্তুতি না নিলে 10 থেকে 15 বছরের মধ্যে দেশে তাপমাত্রা আরও 2 ডিগ্রি বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। কয়েক বছরের মধ্যে ঘটতে পারে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও প্রাণহানি। আমপান মার্কা ঘূর্ণিঝড় হলে আমি দেখতে পাচ্ছি অন্ততপক্ষে 5 থেকে 10 লাখ লোক প্রাণ হারাবে। আমরা কি তার জন্য প্রস্তুত? জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় নদ নদীর সাথে ঢাকার সংযোগ নিশ্চিত করে জনবান্ধব নগরী গড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সামাজিক বনায়নের নামে বিদেশি গাছ লাগানো বন্ধ করা, ধ্বংস হওয়া বনভূমি উদ্ধার, প্রকৃতি বান্ধব ভবন তৈরি করা সহ সবুজায়ন নীতিমালারও তাগিদ তাদের। আমাদের বনায়নে প্রথমত দেশজ, ফলজ, ঔষধি, পাখি এবং ফল সমৃদ্ধ গাছকে ফেরত আনতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের কৃষিখাতে 363 কোটি এবং সার্বিক জীবন জীবিকার 1200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলেও তথ্য উঠে আসে সেমিনারে। বৃক্ষ দেয় ছায়া, বাগান আপনাকে ছায়া দেয় না। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সুরমা নদীর নগর অংশের 15 কিলোমিটার ড্রেজিং 1.5 বছরেও শেষ না হয় ক্ষুব্ধ সিলেটবাসী। তাদের অভিযোগ, দুর্নীতি করতেই প্রকল্পের কাজ বর্ষা মৌসুম পর্যন্ত টেনে আনা হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদীতে পলিথিন জমে থাকায় কাজে ধীরগতি। এদিকে বাকি থাকা 7.5 কিলোমিটার নদী খনন নিজেরাই শেষ করতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সিটি কর্পোরেশন। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 2022 সালের ভয়াবহ বন্যায় ডুবে যায় সিলেট নগরের অর্ধেক এলাকা। এ থেকে রেহাই পেতে 15 কিলোমিটারের নগর অংশে সুরমা নদী খননের দাবি ওঠে। গত বছরের জানুয়ারিতে 50 কোটি টাকা ব্যয়ে ড্রেজিং শুরু করে পানি উন্নয়ন বোর্ড। আগামী জুন মাসে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত ড্রেজিং হয়েছে 60%। চলতি বর্ষা মৌসুমে লুটপাট করতেই এ কালক্ষেপণ, অভিযোগ সুশীল সমাজের। এখন যা খনন হবে, কি খনন করবেন সেটাকে পরিদর্শন করে সেটা রিপোর্ট দিবে। এখানে আসলে পুরো এই নদী খননের বিষয়টা সম্পূর্ণরূপে একটা দুর্নীতির বিষয়। প্রকল্পের ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিটা, সেইটা একটা বড় কারণ। আর
দ্বিতীয়ত হচ্ছে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, এই দেশে প্রকল্প এমনভাবে মানে শুরু করা উচিত যাতে বর্ষা মৌসুম শুরুর আগেই আমাদের প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়া। নদীর তলদেশে কয়েক স্তরে পলিথিন জমে থাকায় কাজে বাধা পড়ছে দাবি পানি উন্নয়ন বোর্ডের। ড্রেজিং শেষে এর সুফল নগরবাসী ভোগ করবেন বলছে সংস্থাটি। যেখানে হার্ড স্টার্ট আছে, পলিথিন বর্জ্য আছে, বিভিন্ন কাঠের গুঁড়ি ড্রেজিং করতে গেলে কাটা ভেঙে যাচ্ছে কাঠের গুঁড়ির জন্য, যার কারণে ড্রেজিং এর অগ্রগতিটা কিছুটা ব্যাহত হচ্ছে। এদিকে কাজের ধীরগতিতে বাকি অংশের খনন নিজেদেরই উদ্যোগেই করতে চায় সিটি কর্পোরেশন। এ বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। যে সিটি কর্পোরেশনের ভিতরে 7.5 কিলোমিটার আমরা ব্যক্তিগতভাবে সিলেট সিটি কর্পোরেশন খনন করব, যাতে তড়িৎ গতিতে এখান থেকে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমি ব্যক্তিগতভাবে আমাদের সিও সাহেব আমরা গিয়ে কথা বলেছি। প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে বন্যা ও জলাবদ্ধতা থেকে রেহাই পাবেন সিলেট নগরবাসী। রত্না জামান, 21 টেলিভিশন। রাঙামাটির লংগদুর ভালিদিঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও ধন্যমণি চাকমা নামে অপর এক গ্রামবাসী নিহত হয়েছে। স্থানীয়রা জানান, সকাল 8:30টার দিকে লংগদু উপজেলার বড় হারিকাবার ভালিদিঘাটের পার্শ্ববর্তী স্থানে ইউপিডিএফ এর কর্মীরা সাংগঠনিক কাজে অবস্থান করছিল। এ সময় 7 জনের একদল সন্ত্রাসী এলাকাটি ঘিরে ফেলে ইউপিডিএফ কর্মীদের উপর অতর্কিতে ব্রাশ ফায়ার করে। ঘটনাস্থলে বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও গ্রামবাসী ধন্যমণি চাকমা মারা যান। এ সময় ইউপিডিএফ এর জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সন্তু লার্মা গ্রুপকে দায়ী করেছে। তবে জেএসএস এর কোনো বক্তব্য পাওয়া যায়নি। টেকসই পরিবেশ বান্ধব শিল্পায়নে সমন্বিত পানি ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। শিল্প খাতে পানি ব্যবহারের নীতি বিষয়ক কর্মশালায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, উন্নয়ন সহযোগী সহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে শিল্প খাতে পানি ব্যবহারের নীতিমালা বাস্তবায়ন সম্ভব। আলোচনায় বক্তারা উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিতে টেকসই শিল্পায়নের প্রতি গুরুত্ব দেন। শিল্প খাতে পানির পরিমিত বন্টন, আহরণ নিয়ন্ত্রণ, উৎস সংরক্ষণ, সর্বোপরি পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। বাজারে এসেছে সিলমন পাইপ অ্যান্ড ফিটিংস। রাজধানীর গুলশান ক্লাবে পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলমনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল আলম চৌধুরী। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশে দিন দিন প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ছে। বিশেষ করে ভবন নির্মাণের সাথে সম্পৃক্ত পণ্যের চাহিদা বেড়ে চলেছে। সকল শ্রেণী পেশার মানুষের কথা মাথায় রেখে এবার বাজারে এসেছে সিলমন পাইপ অ্যান্ড ফিটিংস। রাজধানীর গুলশান ক্লাবে পণ্যটির উদ্বোধন করেন সিলমনের ব্যবস্থাপনা পরিচালক আতিকুল আলম চৌধুরী সহ সংশ্লিষ্টরা। সবচেয়ে পৃথিবীর দক্ষ এবং নামকরা প্রতিষ্ঠান থেকে আমরা এই মেশিনারিগুলি আনিছি, যেন আমরা এটার কোয়ালিটি এবং কোনো কম্প্রোমাইজ না করে কম্পারেটিভ প্রাইসে যেন মার্কেটে আমরা দিতে পারি, সেই দিকে আমাদের সবচেয়ে মনোনিবেশ করছি। সিলমনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মানের দিক থেকে সিলমন হবে বাজারের সেরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করা, আপনাদের মাধ্যমে বাজারজাতকরণ এবং ক্রেতাদের সর্বোচ্চ স্যাটিসফ্যাকশন অর্জন করা। এবং আমরা আশা করি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে সিলমনের পণ্য ইনশাআল্লাহ। অনুষ্ঠানে সিলমনের ডিলার, বিক্রয় কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠ। তবে বাংলাদেশ দলের সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে বিসিবি। এদিকে শিগগিরই উন্মোচন করা হবে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি। পারভেজ খোকনের রিপোর্ট। ঝড় বৃষ্টির মধ্যেই যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল। শক্তিশালী হারিকেনের আঘাতে শহরটিতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের আসন্ন 3 ম্যাচ টি-20 সিরিজের ভেন্যু পেরি ভি ক্রিকেট কমপ্লেক্স মাঠের বেশিরভাগ স্থাপনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। 21 মে সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও তৈরি হয়েছে শঙ্কা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজটি হবে বলে মনে করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক তাসকিনের সঙ্গে আলাপে ইতিবাচক আভাস পেয়েছেন বলে জানান তিনি। সেরকম তো হলে তারা জানাতো, আমার তো ওরকম ভাবে ঝড় বৃষ্টি তো এখন তো এখানে টর্নাডো হয়, ঝড় বৃষ্টি হয়, তো ওর মধ্যে থেকেই তো টুর্নামেন্ট চলবে, মনে হয় না কোনো ক্ষতি হবে এখানে। টিম ভালো আছে। আরও একটি বিশ্বকাপের সামনে টাইগাররা ইতিমধ্যেই জার্সি প্রস্তুত হয়েছে, যেখানে থাকছে বেশ কিছু নতুনত্ব। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করার কথা জানালেন বিসিবি পরিচালক। আমাদের জার্সি অনেক আগে রেডি হয়ে গেছে, তা আমাদেরও নিজস্ব একটা প্ল্যান ছিল। আমরা চেয়েছিলাম ইউএসএ সিরিজ শুরু হওয়ার আগে এটা আমরা আপনাদের কাছে, হয়তো প্রতিটা অন্য দেশের নিজস্ব প্ল্যান থাকে, তারা সেভাবে দিয়েছে, আমাদেরও একটা নিজস্ব প্ল্যান ছিল, সেজন্য আমরা ওয়েট করছিলাম। তা আশা করি কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। 1 জুন পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। লিওনেল মেসির সাথে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার চুক্তিপত্র লেখা ন্যাপকিন পেপারটি নিলামে বিক্রি হয়েছে 11 কোটি টাকায়। 2000 সালে বার্সেলোনার ট্রায়ালে চমক দেখার মেসি সে বছরই মেসির সাথে চুক্তি করেছিল কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে অন্য কেউ যেন কিনতে না পারে, তাই একটি ন্যাপকিন পেপারের উপর চুক্তি সই করা হয়েছিল। গেল মার্চে ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার নিলামে তোলে ব্রিটিশ একটি প্রতিষ্ঠান, যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল $3 লাখ। 2 মাস ধরে চলা নিলাম শেষে ন্যাপকিন পেপারটি বিক্রি হয়েছে $9,65,000, বাংলাদেশি মুদ্রায়, যা 11,29 লাখ টাকা। টেনিসের খবর। এশিয়ান অনূর্ধ্ব 12 দলগত টেনিস টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ড খেলতে কাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনে কাঠমান্ডুতে এই রাউন্ড হবে 20 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত। সংবাদ সম্মেলনে ফেডারেশনের কর্মকর্তারা জানান, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ। স্বাগতিক নেপাল ও বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের খেলোয়াড়রা। এর আগে 2017 ও 2023 সালে ফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছিল বাংলাদেশ বালক দল। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছবল মারতে চায় বললেন রাষ্ট্রপতি। অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান। বিএনপির সামনে এখন কোনো ইস্যু নেই, গণ অভ্যুত্থান থেকে লিফলেটে পতন বললেন ওবায়দুল কাদের। কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণ, জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন সহ গ্রেফতার 2। সাগরে লঘুচাপের সম্ভাবনা, বজ্রপাতের 4 জেলায় 8 জনের মৃত্যু, বৃষ্টিতে কমছে তাপমাত্রা। ফার্মগেটে শহীদ আনোয়ারা উদ্যানে শপিং মল নির্মাণের তোড়জোড়ের অভিযোগ, মেট্রো রেল কর্তৃপক্ষকে পরিবেশবাদীদের আলটিমেটাম। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।